আজকে আমরা এমন একটা রাজনৈতিক সাইবার অ্যাটাকের ঘটনা দেখব যার তদন্ত গিয়ে থেমেছিল এমন এক জায়গায় যা ছিল এক কথায় কল্পনারও বাইরে। আর সেটা হলো খোদ বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়। চলুন একদম ঘটনার ভেতরে ঢোকা যাক। প্রশ্নটা কিন্তু শুধু এই না যে একজন রাজনীতিবিদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা। আসল প্রশ্নটা হলো দেশের সবচেয়ে সুরক্ষিত একটা জায়গার ভেতর থেকে এই কাজটা কিভাবে করা সম্ভব হলো। এই গল্পের একদম কেন্দ্রে আছেন একজন হাই প্রোফাইল ব্যক্তি, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ড শফিকুর রহমান। আর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হঠাৎ করে হ্যাকারদের হাতে চলে যায়। মানে এটা কিন্তু কোনো র্যান্ডম হ্যাকিং ছিল না। সোর্স বলছে পোস্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে নির্বাচনের ঠিক আগে দলের ভেতরেই একটা গণ্ডগোল বাঁধে, একটা বিভ্রান্তি তৈরি হয়। গল্পটা ঠিক এখানেই একটা সাংঘাতিক মোড় নেয়। তদন্ত যখন শুরু হলো তখন সন্দেহের তীরটা এমন একজনের দিকে গেল যা ছিল পুরোপুরি কল্পনার বাইরে। সোর্স থেকে যা জানা যাচ্ছে তা হল পুলিশ হ্যাকিংয়ের উৎস খুঁজতে গিয়ে কোনো বাইরের গ্রুপকে পায়নি, বরং তারা খুঁজে পেয়েছে দেশের সবচেয়ে সিকিউর একটা সরকারি বিল্ডিংয়ের ভেতরে কাজ করা একজন কর্মচারীকে। এই ঘটনাটা নিয়ে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল তা সোর্সের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। দেশের সবচেয়ে সুরক্ষিত ভবন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম। ভাবা যায়, এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেয় নিরাপত্তার দিক থেকে ব্যাপারটা কতটা মারাত্মক ছিল। তো গ্রেফতারের পরেই এই প্রশ্নটা সামনে চলে আসলো, এটা কি শুধু একজন কর্মচারী নিজের ইচ্ছায় করা কোনো কাজ, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক খেলা আছে? তদন্তের ফোকাসটাও কিভাবে থেকে সরে গিয়ে কেনর দিকে চলে গেল? আচ্ছা, তো এই যে এত সফিস্টিকেটেড একটা হ্যাক, এটা আসলে করা হলো কিভাবে? ব্যাপারটা কিন্তু শুধু পাসওয়ার্ড ভেঙে ফেলার মতো সহজ ছিল না। হ্যাকাররা এখানে যে অস্ত্রটা ব্যবহার করেছিল সেটার নাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মানে সরাসরি কম্পিউটারের সিকিউরিটি না ভেঙে মানুষকে বোকা বানিয়ে তাদের দিয়ে গোপন তথ্য বের করে নেওয়া। অনেকটা ডিজিটাল তালা না ভেঙে কৌশলে ঘরের লোকে দিয়ে দরজা খোলানোর মতো ব্যাপার। আর এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে সঠিক পদ্ধতিটা ব্যবহার করা হয় তার নাম হলো ফিশিং। এর মূল অস্ত্রটা ছিল একটা ইমেল, দেখতে একদম আসল সরকারি ইমেলের মতো, কিন্তু আসলে ওটা ছিল একটা ফাঁদ। এই ৩ ধাপের প্রক্রিয়াটাকে বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক। খুবই চালাকির একটা কৌশল। প্রথমে টার্গেটকে একটা নকল পেজে নিয়ে যাওয়া হয় লগইন করার জন্য, আর যেই সে পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর কোডটা দেয় ঠিক সেই মুহূর্তে হ্যাকার সেটা হাতিয়ে নেয়। ফলে ডাবল সিকিউরিটি লেয়ারটাও কোনো কাজে আসে না। সবচেয়ে মজার ব্যাপার হলো সোর্স অনুযায়ী হ্যাকার ধরা পড়েছিল তার নিজের ভুলের কারণে। তার অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হল সে কিনা হ্যাক করার জন্য খোদ সরকারি ইমেল সার্ভার ব্যবহার করেছিল। আর হ্যামি ডিজিটাল ফুটপ্রিন্ট ধরেই তদন্তকারীরা সোজা রাষ্ট্রপতির অফিসে পৌঁছে যায়। তো টেকনিক্যাল দিকটা তো বোঝা গেল, মানে কিভাবে হ্যাকটা হয়েছে। এবার সোর্সের তদন্ত মোড় নিল রাজনৈতিক কেনর দিকে, মানে এর পেছনের মোটিভটা কী ছিল। সোর্সটা বলছে তাতে স্বীকারোক্তি থেকে একটা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্তের ছবি সামনে আসে। অভিযোগের আঙুল সরাসরি প্রতিপক্ষ বিএনপি আর তাদের সহযোগী সংগঠনগুলোর দিকে। মানে এটা কোনো একজনের কাজ না, বরং একটা অর্গানাইজড অ্যাট্যাক ছিল। সোর্স আরও বলছে যে এই একই গ্রুপ নাকি জামায়াতের আরেকজন নেতার অ্যাকাউন্টও হ্যাক করে, আর সেই খবরটা প্রথম প্রচার করে বিএনপির একজন ছাত্রদল নেত্রী। সোর্স এই প্যাটার্নটাকে একটা সংগঠিত চক্রের প্রমাণ হিসেবেই দেখাচ্ছে, যেখানে টেকনিক্যাল লোক আর রাজনৈতিক কর্মীরা একসাথে কাজ করেছে। এরপর সোর্সের বিশ্লেষণটা একটা অন্যদিকে মোড় নেয়। হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল জামায়াতকে একটা নারীবিরোধী দল হিসেবে দেখানো। এবার সোর্স সেই ন্যারেটিভটাকেই চ্যালেঞ্জ করে। আর এই চ্যালেঞ্জটা করার জন্য সোর্স একটা চতুর কৌশল নেয়। তারা দুই প্রতিপক্ষ নেতার পারিবারিক জীবনের একটা সরাসরি তুলনা সামনে আনে। তাদের স্ত্রী আর মেয়েদের ক্যারিয়ারকে একটা মাপকাঠি হিসেবে ব্যবহার করে, এটা দেখানোর জন্য যে নারী ক্ষমতায়ন নিয়ে কার কী অবস্থান। আর এই তুলনাটা শেষ হয় সোর্সের এই একটা প্রশ্ন দিয়ে: কে তাদের হাতে স্টেথোস্কোপ তুলে দেয়, আর কে তাদের ডিগ্রিকে আলমারিতে বন্দি করে রাখে? হ্যাকারদের তৈরি করার ন্যারেটিভকে ভেঙে দেওয়ার জন্যেই এই প্রশ্নটা করা।
তো শেষ পর্যন্ত সোর্স আমাদের এই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, অভিযুক্ত হ্যাকার তো ধরা পড়েছে, কিন্তু এই পুরো খেলার পেছনের আসল মাস্টারমাইন্ড কে? এই ডিজিটাল যুগে হয়তো এটাই সবচেয়ে বড় সত্যি। যারা কলকাঠি নাড়ে তারা বেশিরভাগ সময়ই পর্দার আড়ালেই থেকে যায়।